হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা ডেফিনেটলি আজকের মার্কেট এবং তার সাথে সাথে পুরো গ্লোবাল জিও পলিটিক্সে কী সমস্যাটা চলছে এই মুহূর্তে এবং অ্যাকচুয়াল সিচুয়েশনসটা কোন জায়গায় এই মুহূর্তে। অ্যাকচুয়ালি ডাভোসের মধ্যে একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে মিটিং হয় ইয়ারলি, সেই বিষয়টা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিভিন্ন বড় বড় ব্যক্তিত্বরা তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছেন এবং পুরোটাই জিওপলিটিক্যাল নতুন একটা রিজিমের সূচনা করে, সেই ব্যাপারটাতে পুরো ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার প্রভাব আমরা প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছি। সেটা গোল্ড হতে পারে, সেটা সিলভার হতে পারে, সেটা ন্যাচারাল গ্যাস হতে পারে এবং তার সাথে সাথে স্টক মার্কেটের মধ্যেও এর টোটাল প্রভাবটা রয়েছে। তো বিষয়টা কি সেটা একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। আর তার আগে আজকের মার্কেটটা নিয়ে, আজকের মার্কেটে যে সিনারিওটা আমরা দেখতে পেলাম, একইভাবে পুরো একটা যে বড় প্রেশার রয়েছে, জিওপলিটিক্যাল টেনশন বা প্রেশার যেটা রয়েছে, সেই ব্যাপারটা পুরোপুরিভাবে ব্যক্ত হলো আজকের মার্কেটের মধ্যেও। কিন্তু আমি যে সাপোর্ট লেভেলটার কথা বলেছিলাম আমার পোস্ট সেকশনে, 25,000 বা 25,100 থেকে 25,000 এই রেঞ্জটার মধ্যে একটা বড় বাইং আসতে পারে। সেই বাইংটাও আজকে যথেষ্ট অ্যান্টিসিপেটেড বাইং ছিল এবং সেই বাইংটা রীতিমতো এলো। সেই জায়গাতে একটা শার্প আমরা আপসাইড মোমেন্টাম দেখতে পেলাম, যেটা আমরা একটা সাধারণত শর্ট কভারিং র্যালি হিসাবে ভাবতে পারি। তো সেই শর্ট কভারিং র্যালিটা আমরা দেখতে পেলাম আজকের মার্কেটের মধ্যে এবং সেই জায়গাতে যারা ট্রেড করেছেন আশা করি এই বিষয়টাকে ক্যাপচার করে ভালো প্রফিট বুক করতে পেরেছেন। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা বড় রকমের সেলিং প্রেশার তো রয়েইছে। তা সেই সেলিং প্রেশার থেকেও মার্কেটের এই যে রিকভারিটা, এটা অনেকগুলো শেয়ার বা অনেকগুলো স্টকের মধ্যেও এই রিকভারিটা আমরা দেখতে পেলাম। এর পিছনে মূল যে ভূমিকাটা রয়েছে সেটা পুরোপুরিভাবে জিওপলিটিক্সের অন্তর্গত এবং এর যে মেইন রিজন সেটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার মধ্যে এই যে আমনে সামনে চলে এসে যে লড়াইটা, সেই জিনিসটা পুরোপুরিভাবে শুরু হয়ে যাওয়া। তো বিষয়টা অনেকটা হচ্ছে ওই গ্রিনল্যান্ডকে কেন্দ্র করেই। একদিকে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, অন্যদিকে রয়েছে ইউএসএ এবং তার সাথে বর্তমানে ইউএসএ সঙ্গ থেকে দূরে সরে যাচ্ছে কানাডা। তো রিসেন্টলি আমরা যেটা দেখলাম দাভোসের মধ্যে যে বক্তৃতাগুলো দিচ্ছেন প্রত্যেকটা দেশের প্রাইম মিনিস্টার বা তাদের যে বিউরোক্রাটসরা রয়েছেন, তারা প্রত্যেকে সেখানে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার যে ইউরোপের পরে আমেরিকার থেকে একটু দূরে সরে যেতে চাইছে। আর এই দূরে সরে যাওয়াটা হচ্ছে আমেরিকার গ্রিনল্যান্ডের প্রতি যে লোভ, তার জন্য। রিসেন্টলি গতকাল একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে একটা পোস্ট করেছিলেন যে গ্রিনল্যান্ডের ওপরে তিনি আমেরিকার পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং এই ইন্ডিকেশনটা তিনি যেটা দেন যে গ্রিনল্যান্ড নিতে তিনি যথেষ্টভাবে বদ্ধপরিকর। এবং এই ইমেজটা আসার পরেই ইউরোপের যত বড় বড় মন্ত্রীরা রয়েছেন বা বড় বড় পলিটিশিয়ানরা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে গিয়ে কথা বলছেন। আর উল্টো দিকে ফ্রান্সের যিনি প্রাইম মিনিস্টার আছেন, উনি যেটা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা প্রাইভেট চ্যাট করেছিলেন, যেখানে তিনি বলছিলেন যে এই বিষয়গুলো থেকে গ্রিনল্যান্ডের ব্যাপারটা ছেড়ে দাও, ইরানের দিকে তাকাও, ইত্যাদি ইত্যাদি। আর সেই যে তাদের কনভারসেশন, প্রাইভেট কনভারসেশন, সেটা ডোনাল্ড ট্রাম্প লিক করে দেন, যার ফলে ফ্রান্স টোটালি এই মুহূর্তে আমেরিকা বিরোধী হয়ে গিয়েছে এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি পুরো ফ্রান্সের মধ্যে একটা বেশ বড় রকমের মানে ফ্রান্সের দিক থেকে দেখতে গেলে একটা তারা সম্পূর্ণভাবে আমেরিকা বিরোধী হয়ে উঠেছে এবং পুরো ইউরোপিয়ান নেশন একজোট হয়ে এই ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে রীতিমতো খাড়া হয়ে দাঁড়াচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই পরিস্থিতিতে সবথেকে ইন্টারেস্টিং কাজটা করেছে হচ্ছে ডেনমার্কের গভর্নমেন্ট। তারা ডেনমার্কের যে পেনশন ফান্ড আছে, তারা ইউএসের যে 30 ইয়ার্স বন্ড, সেই বন্ড তারা ডাম্প করতে শুরু করেছে এবং ইউএস বন্ডের যে ডাম্পিং সেটা দীর্ঘদিন ধরে চলছে। ভারতবর্ষ কিছুদিন আগেই যথেষ্ট পরিমাণে ইউএসের যে বন্ড রয়েছে, যেটা ডলার ব্যাক বন্ড, সেগুলো পুরোপুরি ডাম্প করে ফেলেছে। রিসেন্টলি ডেনমার্ক ডাম্প করলো এবং এই ডাম্প করার ফলে 30 ইয়ার্স বন্ডের যে ইল্ড সেটা রীতিমতো এই মুহূর্তে একদম স্কাই রকেট হয়ে গিয়েছে, অলমোস্ট 4.5%-এর কাছাকাছি, 4.9%, 5%-এর কাছাকাছি চলে গিয়েছে। তো এটা যথেষ্ট একটা সিগনিফিকেন্ট মুভ ইউরোপের তরফ থেকে এবং ইউরোপ যদি প্রত্যেকে এই ডাম্পিংটা শুরু করে তাহলে সেটা ইউরোপের জন্য আমেরিকার জন্য সেটা যথেষ্ট ক্ষতিকারক জায়গায় চলে যাবে এবং ইউরোপিয়ান নেশন যেটা বলছে যতটা ইউএস বন্ড আমরা হোল্ড করছি এটাকে স্লোলি ডাম্প করব আর এটাকে ম্যাচিউরিটির দিকে নিয়ে যাব, কিন্তু পরবর্তীকালে আমরা
ইউএস এর কোনো বন্ডকে বাই করব না। তো এইটা যদি সিনারিও হয় তাহলে আমেরিকার জন্য এই যে বন্ড বা ডলার ব্যাকড সিস্টেম যেটা চলছিল সেই বিষয়টাতে কিন্তু একটা প্রবলেম আসতে চলেছে। উল্টো দিক থেকে আরেকটা জিনিসের যথেষ্ট ইম্প্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তথাপি আমাদের যে আরবিআই রয়েছে, আরবিআই একটা প্রপোজাল এনেছে ব্রিক্সের মধ্যে, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সির যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা সম্পূর্ণভাবে এখন ব্রিক্সের মধ্যে ইমপ্লিমেন্ট করার একটা প্রচেষ্টা করছে আরবিআই। তো এখানে প্রত্যেকটা যে কান্ট্রি রয়েছে ব্রিক্সের মধ্যে, যেগুলো ব্রাজিল, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, এরা প্রত্যেকে নিজেদের যে ডিজিটাল কারেন্সি আছে সেই ডিজিটাল কারেন্সিকে নিজেদের সেন্ট্রাল ব্যাংক তার ব্যাকিং দিচ্ছে। অর্থাৎ ইন্ডিয়ার জন্য একটা ডিজিটাল কারেন্সি, চায়নার জন্য, ইন্ডিয়ার জন্য অলরেডি আছে ই রুপি, চায়নার জন্য আছে ইউয়ান। তো এইভাবে প্রত্যেকটা যে কান্ট্রি রয়েছে ব্রিক্সের মধ্যে তাদের যে সেন্ট্রাল ব্যাংক তারা নিজেদের মধ্যে একটা করে ডিজিটাল কারেন্সি সিস্টেম তৈরি করবে এবং সেই ডিজিটাল কারেন্সিটা ডাইরেক্টলি এক্সচেঞ্জ করবে একজন আরেকজনকে। তো এইরকম একটা সিস্টেম আনার কথা ভাবছে আরবিআই এবং তার প্রপোজাল বা খসড়া পত্রটা অলরেডি রেডি করে ফেলেছে, যেটা কিন্তু পরবর্তীকালে আরও বড় পলিটিক্যাল মুভমেন্টের জন্ম দিতে চলেছে। সেটা আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে যে টাসেল বা ডি ডলারাইজেশন যে প্রসেস, সেটাতে আরেকটু বেশি ইন্ধন যোগাতে চলেছে। তো আরবিআই এর এই যে প্রপোজাল, আমার ধারণা এটা সম্ভবত আমাদের প্রাইম মিনিস্টার এই বিষয়টা নিয়ে ইন্ডিয়াতে 2026-এ যে ব্রিক্স সম্মেলন হতে চলেছে সেই সম্মেলনে আমাদের প্রাইম মিনিস্টার এটা প্রপোজ করবেন এবং তারপরে ইউএসের তরফ থেকে আরও বড় প্রবলেম তৈরি হতে পারে বলে আমার মনে হচ্ছে। এবং উল্টো দিক থেকে আরেকটা জিনিস সত্যি, এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়ন চাইছে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করতে। তো সেই কারণে 27 তারিখে তাদের একটা ডিল সাইন করার ব্যাপার রয়েছে, যেটাকে পুরো দাভোসেও এটা নিয়ে পুরো আলোচনা হয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। এবং সেখানে যেটা বলা হচ্ছে যে এই যে ডিলটা হতে চলেছে এটা লাস্ট 20 বছর ধরে অপেক্ষা করা একটা ডিল এবং এটা মাদার অফ অল ডিল হতে চলেছে। কিন্তু এই যে ডিলটা, এই ডিলটার ফলে ইন্ডিয়ার যে ফার্মার আছে তারা একটা অ্যাডভান্টেজ পেতে চলেছে ইউরোপিয়ান মার্কেটে তাদের প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে। প্লাস যেগুলো ফার্মিংয়ের প্রচুর এরকম অ্যাসপেক্ট রয়েছে যেগুলোতে ইন্ডিয়ার ফার্মাররা ভালো রকমের একটা অ্যাডভান্টেজ পেতে চলেছে অ্যাকচুয়ালি ইউরোপিয়ান নেশনগুলোতে, এবং যেটার কারণে ফ্রান্স থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন যে সমস্ত ফার্মিং কমিউনিটি আছে তারা অলরেডি আন্দোলন শুরু করেছে। তো জেনারেলি যে সমস্যাটা এই মুহূর্তে পৃথিবী যাচ্ছে সেটা হচ্ছে একটা দেশের সাথে আরেকটা দেশের এইরকম বাইল্যাটারাল চুক্তি এবং একজনের অ্যাডভান্টেজ আর একজনের ডিসঅ্যাডভান্টেজ, প্রত্যেকেই সেই বিষয়টাকে এক্সপ্লোর করার চেষ্টা করছে। অর্থাৎ পুরনো যে সিস্টেমটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সেই সিস্টেমটাকে পুরো ভেঙে গুঁড়িয়ে তছনছ করে নতুন একটা ফ্রেশ সিস্টেমের দিকে যাওয়ার কথা হচ্ছে, এবং যে কারণে পুরো পৃথিবী জুড়ে এই টার্মোইলটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই টোটাল যে সিনারিও তার মধ্যে যেটা আরেকটা ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে আমাদের যে কারেন্সি রয়েছে অর্থাৎ রুপিস, ইউএসডি, আইএনআর যদি আমরা দেখি সেটা অলরেডি 91 টাকা, 91.5 টাকাও ছাপিয়ে গিয়েছে, 91.56 সম্ভবত আজকে। তো এটা ধীরে ধীরে 92 টাকার কাছাকাছি যাচ্ছে। আমার ধারণা এটা আগামী 2-3 বছরের মধ্যে 100 টাচ করা উচিত যদি সমস্ত জিনিসটা ঠিকঠাক থাকে, এবং সেই দিকেই যাচ্ছে। আমি আজ থেকে 1.5 বছর আগে বলেছিলাম যে এটা 92 যাওয়া উচিত। যদি আপনারা কেউ আমার পুরনো ভিডিও দেখে থাকেন 2024-এর, তখনই আমি পুরো এই বিষয়টার অ্যানালিসিস করেছিলাম, এবং এটা যত বেশি হবে তত বেশি আমরা কিন্তু এই বিদেশি যে সমস্ত ফান্ড হাউসেস রয়েছে তারা কিন্তু ইন্ডিয়ান শেয়ারকে ডাম্প করবে। সুতরাং শেয়ার মার্কেটের ওপর একটা কিন্তু প্রেশার থাকবে, এফআইআই প্রেশার, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি এবং লাস্ট 1 বছর ধরে কন্টিনিউয়াসলি এই প্রেশারটা কিন্তু চলছে। তো সেই জিনিসটা কিন্তু চলতেই থাকবে আমাদের মার্কেটে। বাট মার্কেটের মধ্যে এর মানে এটা নয় যে মার্কেট হু হু করে ফল করবে। আমি যেটা বারবার বলছি, একটা করে টাইম রিজিয়ান দেখতে হয় এবং সেই টাইম রিজিয়ানের মধ্যে ভোলাটিলিটিটা যদি আপনি ক্যালকুলেট করতে পারেন বা কী কী ইভেন্টস রয়েছে সেগুলো যদি বুঝতে পারেন তাহলে এই বিষয়টা অনেকটা বেশি ইজি হয়ে যায়। যেমন আমি আগেও বলেছিলাম এবং এখনও বারবার বলছি যে 15 তারিখ থেকে জানুয়ারি 15 থেকে ফেব্রুয়ারি 28 অবধি এই টাইমটার মধ্যে আমরা একটা ভোলাটিলিটি দেখতে পাবো। বেসিক্যালি এটা ফেব্রুয়ারি 15 অবধি। তো এর মধ্যে এই আপস অ্যান্ড ডাউনসের যে ভোলাটিলিটি সেটা আমরা বেশ ভালো রকম দেখতে পাবো। তারপরের অ্যানালিসিস আবার পরে করা যাবে। তার মানে এই নয় যে 28-এর পরেই আমি এখান থেকে বুলিশ হয়ে যাব
বা তার আগে বুলিশ হব না, সেটা আমি বলছি না। ডে ওয়াইজ আমাদের চিন্তা ভাবনাগুলো রাখতে হবে এবং প্রত্যেক দিনের যে ফ্যাক্টরগুলো মার্কেটে ইম্প্যাক্ট ফেলতে চলেছে সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে ইভ্যালুয়েট করাটা দরকার। ওকে, তো যাই হোক, এটাই হচ্ছে একটা টাইম পিরিয়ড, যে টাইম পিরিয়ডের মধ্যে আমরা এক্সট্রিম ভোলাটিলিটির শিকার হতে চলেছি এবং এই জায়গাতে যারা ট্রেডার আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। আশা করি আজকে যারা ট্রেডিং করেছেন এবং রাইট মেথড ফলো করে ট্রেডিং করছেন, দে হ্যাড মেড মানি, বিকজ মার্কেটের মধ্যে বড় বড় আপস অ্যান্ড ডাউনসের যে সুইংগুলো, সেই সুইংগুলো কিন্তু আসছে এবং আসবে। এনিওয়ে, এটা গেল হচ্ছে মার্কেটের আপাতত সিনারিও। এছাড়া আজকের ভিডিওতে আর সেরকম বলার মতো কিছু নেই আজকের ভিডিওটা, সুতরাং এই জায়গাতেই স্টপ করছি। আর আগামীকালের মার্কেটের জন্য আমি ডেফিনেটলি আজ রাত্রে লেট নাইটে একটা পোস্ট সেকশনে পোস্ট দিয়ে দেবো। আপনি সেই পোস্টটা চেক করে নেবেন এবং চেক করলে পুরো মার্কেটের যে পরিস্থিতি সেই বিষয়টা আপনি বুঝতে পারবেন। আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।